বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত। এই দলের যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সংগঠিত হয়, প্রতিষ্ঠিত হয়, সেই সময়ে আমি রংপুর মেডিকেল কলেজের একজন ছাত্র হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক রংপুর মেডিকেল কলেজ শাখায় ছিলাম। এবং সেই সময়ে কোনো ছাত্র সংসদ ছিল না, কিন্তু প্রতিষ্ঠানের যে তখন ব্যবস্থা ছিল যে প্রতিটি ক্লাসে একজন ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে। আমি আল্লাহর রহমতে ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত এই আমার সহপাঠীরা আমাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমাকে নির্বাচিত করেছিলেন। এবং সেই ছাত্রদের তখন হোস্টেল সমস্যা, ছাত্রদের তখন যে লাইব্রেরি সমস্যা এবং আনুষঙ্গিক শিক্ষা ব্যবস্থা কীভাবে সুদৃঢ় করা যায়, একইভাবে ক্লাসের সহপাঠীরা কীভাবে ভালো পড়াশোনা করতে পারে, এগুলি তখন ছাত্র রাজনীতির অংশ ছিল। এবং এগুলি আমাদের যখন রংপুর মেডিকেল কলেজে যখন প্রিন্সিপাল সাহেব এগুলো যখন কোনো মিটিং আহ্বান করতেন ছাত্রদের প্রতিনিধি হিসাবে, তখন রেসপেক্টিভ ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি সেখানে উপস্থাপন করতাম। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তখন একটি স্বনির্ভর আন্দোলন ছিল, বাংলাদেশকে কীভাবে স্বনির্ভর করা যায়। আপনারা জেনে থাকেন 19 দফা কর্মসূচির মাধ্যমে একটি অন্যতম উল্লেখযোগ্য কর্মসূচি ছিল খাল কাটা। এই খাল কাটা কর্মসূচির মাধ্যমে শুষ্ক মৌসুমে যে শস্য উৎপাদন করা যায়, তখন তো আপনারা জানতেন সেই সময় সারা বছরে 2টি শস্য উৎপাদন হতো, কিন্তু এই সেচ ব্যবস্থার মাধ্যমে তখন 3টি ফলন করা হলো সম্ভব ছিল। এবং একইভাবে যে কৃষি বিজ্ঞানীরা এখন দেখবেন যে আপনারা বছরে একটি 4টি ফলন করতে পারেন, যাতে করে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকি। একইভাবে অর্থনীতিকে সচল করার জন্য এই জলাধারে মাছ চাষ হতো। এই মাছ চাষ দিয়ে যে অর্থনৈতিক সচ্ছলতাকে এবং স্বনির্ভর দেশ হিসাবে, স্বনির্ভর পরিবার হিসাবে গড়া, এটি 2টি মূল উদ্দেশ্য ছিল এই খালকাটা কর্মসূচি। সেই খালকাটা কর্মসূচিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বাংলাদেশে জাতীয়তাবাদী দলে ছাত্র দলের কর্মী হিসাবে এটা অংশগ্রহণ করে থাকে। পরবর্তী সময়ে যখন ছাত্রত্ব অবস্থায় কর্মজীবনে চলে আসি, তখন আমি বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের একজন প্রতিষ্ঠাতা সমাজ কল্যাণ সম্পাদক এবং পরবর্তী সময়ে ডক্টরস বাংলাদেশের নির্বাহী কমিটির একজন সম্মানিত মেম্বার হিসাবে আমি এই স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থাকি এবং কাজ করে আসি। এই ছাত্রত্ব অবস্থায় থেকে কর্মজীবনে ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের সঙ্গে যেহেতু জাতীয়বাদী আদর্শে উজ্জীবিত এবং পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, সেই জন্য দল ঘোষিত এবং আমাদের পেশাজীবী সংগঠন কর্তৃক আয়োজিত সব কাজে অংশগ্রহণ করেছি। এই যখন সরাসরি 2010 সালে এই যেহেতু জাতীয়তাবাদী রাজনীতি এবং আদর্শের সঙ্গে সম্পর্কিত এবং সমমনাদের সঙ্গে জড়িত, সে বিষয়ে থাকার জন্য একদিন হঠাৎ করে 2010 সালে দেখি আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। তখন সেই সময়ে আমি সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে গণতান্ত্রিক আন্দোলন, বিগত সময়ে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, ফ্যাসিবাদ যে আন্দোলন ছিল, সেটার গুম খুম নির্যাতনের আমরা অনেকে শিকার হয়েছি। আমিও তার মধ্যে থেকে বাইরে একজন না। পরবর্তী সময়ে এই সরাসরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদেশ এবং নির্দেশিত হয়ে আমি আমার জেলায় তথা গাইবান্ধা জেলা এবং আমার থানা সুন্দরগঞ্জ উপজেলায় আমি সরাসরি বাংলাদেশ জাতীয়বাদী রাজনীতিতে সম্পৃক্ত হয়ে যাই। আমি গাইবান্ধা জেলা বিএনপি কমিটির একজন অন্যতম ভাইস
প্রেসিডেন্ট, একইভাবে সুন্দরগঞ্জ উপজেলা একজন সম্মানিত সদস্য। এই সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে আমি 2009, 7, 8 থেকেই কাজ করে আসছি। তখন দল অনেকটি দুর্বল ছিল। আজকে আল্লাহর রহমতে এবং আমাদের সম্মানিত আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দলের যে সমস্ত কর্মসূচি সেগুলি আমরা পালন করেছি। এর মধ্যে আমাদের কর্মীদের অনেকে জেল খাটতে হয়েছে, অনেকে জুলুমের শিকার হইতে হয়েছে, অনেকে বাড়িঘর ছাড়া করে অন্য জেলায় যায় থাকতে হয়েছে, অনেকে নদী পার হয়ে অন্য জায়গায় থাকতে হয়েছে। এই সমস্ত দুর্ভোগ আমরা সকলেই কম বেশি ভোগ করেছি। একই সঙ্গে এই স্বৈরাচারী বিরোধী আন্দোলনে এবং পেশাজীবী আন্দোলনে যেগুলি ঢাকা মহাসম্মেলন, বগুড়ায় মেহনতি মানুষের সম্মেলন, কৃষক সম্মেলন, দিনাজপুরে বগুড়ায় যুব এবং ছাত্রদলের সম্মেলন, রংপুরে বিভাগীয় সম্মেলন, এই সম্মেলনগুলোতে যে আমি সুন্দরগঞ্জ উপজেলার প্রতিনিধিত্ব করেছি। একইভাবে গাইবান্ধা জেলায় যে আন্দোলনগুলি হয়েছে, যে মিটিংগুলি হয়েছে, সেগুলিতে অংশগ্রহণ করেছি এবং এই স্বৈরাচারের বিরুদ্ধে করতে যেয়ে আমাকেও মামলার শিকার হতে হয়েছে। আমি সেটিকে খুব সামান্যই মনে করি, কারণ বাংলাদেশে তখন একটা বাক স্বাধীনতা ছিল না। যে বাক স্বাধীনতা, যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের গণতন্ত্রের মাতা খালেদা জিয়া যেভাবে নির্যাতিত হয়েছেন, আমাদের তারেক রহমান, আমাদের জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ফ্যাসিস্ট সরকার যেভাবে তাকে কষ্ট দিয়েছে, সেই কষ্টের তুলনায় এটি আমরা কিছু ফিল করছি না। কিন্তু আজকে রাজনীতিতে যে পরিস্থিতি এসেছে, আমাদের এই জাতীয়তাবাদের ঐক্যকে সকলে মিলে ধরে রেখে আমাদের সামনে পথ চলার পথকে সুগম করতে হবে। সকলের মধ্যে দৃঢ় ঐক্য থাকতে হবে, যাতে করে দল, আপনি একটি দেখবেন যে গত স্বৈরাচারের সময় দলকে বিভিন্নভাবে ভাঙার চেষ্টা করা হয়েছে। একটি অত্যন্ত অবহেলিত নদী ভাঙ্গন এলাকা, কারণ আমাদের পাশ দিয়ে তিস্তা এবং ব্রহ্মপুত্র নদী, দুটো বড় নদী চলে গেছে। এই নদীতে প্রতি বছরই, যেহেতু জানেন যে বন্যা এবং খরা দুটো মৌসুমে, খরার সময় আমরা পানি পাই না, আর বন্যার সময় আর পাথের রোডের পাশ দিয়ে আস্তে আস্তে বাড়িঘরগুলো ভেঙে নদীতে চলে যায়। তাহলে এটিকে রক্ষা করার জন্য একটি প্রকল্প গ্রহণ করতে হবে, যাতে করে নদী ভাঙ্গনকে রোধ করা যায় এবং এই যে লোকগুলি উদ্বাস্তু হয়ে যায়, বাড়িঘর হারিয়ে যায়। আপনি দেখলে আপনি যাবেন, ওখানে একটা বাঁধ আছে, বাঁধটাকে যদি সংস্কার করা হয় তাহলে অনেকভাবে আমরা এটিকে রোধ করতে পারবো। এই লোকগুলি বাস্তুহারা হয়ে যায়, বাঁধে চলে আসে বা আশেপাশে চলে আসে, তখন তাকে রাত্রি যাপন করা, পরিবার নিয়ে সংসার নিয়ে অন্য জায়গায় চলে যেতে হয়, অত্যন্ত সব কিছু হারিয়ে ফেলে। এটি একটি বড় সমস্যা। 2 নম্বর, আমার সুন্দরগঞ্জ উপজেলা একটি অত্যন্ত কৃষি নির্ভর এবং কিছু মৎস্য খামার আছে এবং কিছু গবাদি পশু খামার আছে। এটি হচ্ছে মূল অর্থনৈতিক উৎস। এই অর্থনীতিকে যদি সকলের ঘরে ঘরে সচ্ছলতা আনা যায়, তাহলে আমি সুন্দরগঞ্জ উপজেলায় একটি কৃষি নির্ভর, কুটির শিল্প নির্ভর এবং ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে, ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে যদি আমরা কুটির শিল্প, যে আধুনিক কুটির শিল্পগুলি যেগুলি দেশে বিদেশে রপ্তানি হয়ে থাকে, তাহলে সেগুলি একটা আমরা গড়ে উঠতে পারবো, যার বিনিয়োগ খুব অল্প পয়সায় লাগবে। এবং মৎস্য খামারগুলোকে আর আধুনিকীকরণ এবং সরকারের যে সহযোগিতা, সেটি করে আরও মৎস্য উৎপাদন বাড়িয়ে তার অর্থনৈতিক সচ্ছলতাকে আনয়ন করা যাবে। আরেকটি বিষয় হচ্ছে, এখানে অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা আছে এবং এই স্কুল কলেজগুলিকে একটু আপগ্রেডিং করা এবং সরকার যদি সহযোগিতা করে, তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নয়নের মাধ্যমে জনগণকে, আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে একটা আত্মনির্ভরশীল সমাজ ব্যবস্থা গড়ে তোলা যাবে। ওইখানে একটি আমাদের স্কুল আছে, যে স্কুলটা একসময় পুরো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্কুল হিসাবে পরিচিত ছিল এবং এখানে শুধু শ্রেষ্ঠ স্কুল না, সেখানে
প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং কলেজের শিক্ষকরাও সেখানে ট্রেনিং গ্রহণ করতে যেত। সেটি আজকে অনেক দিন থেকে বন্ধ রয়েছে। এটিকে সচল করার জন্য আমি অনুরোধ রাখব। অ্যাকচুয়ালি একজন সম্মানিত পার্লামেন্ট মেম্বার হিসাবে সরাসরি রাস্তাঘাট উন্নয়ন অথবা মসজিদ পাঠাগার উন্নয়ন অথবা সরকারের আরও বিনিয়োগকে এখানে আনয়ন করার জন্য, যাতে করে সুন্দরগঞ্জ উপজেলার সাধারণ জনগণ, অত্যন্ত দুঃখী পরিবারগুলো উপকৃত হয়, সেটির সংযোগ সেতুবন্ধন করার জন্যই মূলত একজন পার্লামেন্ট মেম্বারের দায়িত্ব এবং কর্তব্য। মূলত প্রাইমারি একজন সংসদ সদস্য হচ্ছে আইন প্রণয়ন করা এবং ওভারসি করা। সেটি যে সেতুবন্ধন হিসাবে একজন সংসদ তার সরকারের সঙ্গে সেতুবন্ধন হিসাবে কাজ করার মূল তার পরিকল্পনা বা প্রতিজ্ঞা বা ওয়াদাবদ্ধ থাকে। যেহেতু জনগণের কাছে সে ওয়াদাবদ্ধ, জনগণের কাছে যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে 31 দফা কর্মসূচি আছে সেটিকে জনগণের মধ্যে ব্যাপকভাবে তাদের দৃষ্টিতে আনা, তাদেরকে বোঝানো এবং যার মাধ্যমে ওই এলাকার জনগণ একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। সেই পরিবেশের মাধ্যমে একটি পার্লামেন্ট মেম্বার একজন সেতুবন্ধন হিসাবে সরকারের সঙ্গে কাজ করবে। এটি হচ্ছে মূল দায়িত্ব। তাতে হবে যে এলাকার রাস্তাঘাটগুলো উন্নয়ন করা, তারপর রোদে ভাঙ্গন যেটা ইতিপূর্বে বললাম সেটিকে কিভাবে রোধ করা যায়, যুব সমাজকে কিভাবে, এখন অনেক যুব সমাজ বিভিন্নভাবে বিভিন্ন পেশায় বা নেশায় তারা ক্ষতিগ্রস্ত, তাদেরকে কিভাবে একটি সমাজে পুনর্বাসন করা যায়, বয়স্ক যারা অত্যন্ত বৃদ্ধ মানুষ তাদের কাছে পুনর্বাসন এবং চিকিৎসা। সর্বোপরি আমি একজন চিকিৎসক, চক্ষু চিকিৎসা দিয়েছি এবং এটা আমি দিয়ে চলেছি, এটা আমার যেহেতু প্রফেশন। একইভাবে স্কুল, কলেজ এবং মাদ্রাসায় সরকারের বাইরে থেকে যতটুকু ব্যক্তি পর্যায়ে সহায়তা করা যায় সেটি আমি দায়িত্ব পালন করেছি। একইভাবে এই থানায় বিভিন্ন হামলা হয়েছে, তাদেরকে যেভাবে সহযোগিতা করা, তাদের পাশে দাঁড়ানো এবং এই মামলায় আমরা 168 জন হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়েছি এবং পরে লোয়ার কোর্ট থেকে আমরা জামিনপ্রাপ্ত হয়েছি। এটির পাশে দাঁড়িয়ে থাকা, সর্বোপরি যে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে জনাব তারেক রহমানের নির্দেশে যে দায়িত্বগুলি, যে কর্তব্যগুলি, যে কথাগুলি, সেগুলিকে জনগণের মধ্যে পৌঁছে দেওয়া এখন আমার মূল দায়িত্ব এবং কর্তব্য, এবং সেটা আমি করে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দৃষ্টিকোণ থেকে, তার পরিসীমা থেকে যদি আমাকে একজন মনোনয়ন দেন পার্লামেন্ট মেম্বার হিসাবে, যে আমি দলের প্রার্থী হিসাবে, একজন মনোনীত প্রার্থী হিসাবে যদি আমাকে বিবেচনায় নেন, তাহলে সুন্দরগঞ্জ উপজেলাকে, আমরা একটি বৃহত্তর উপজেলা, এখানে কিন্তু 15টি ইউনিয়ন আছে, একটি পৌরসভা আছে, এটিকে আরও সংস্কার করে এর উন্নয়ন করা যাবে। একইভাবে যে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলি কথা বললাম, যে ব্যক্তি পর্যায়ে যেটা তখন সরকারের সঙ্গে সংযোগকারী হিসাবে, সেতুবন্ধন হিসেবে একটি শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকরণ করা যাবে। একইভাবে যে বাজার হাটগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে আনয়ন করা যাবে এবং নদীভাঙ্গন এলাকাকে প্রতিরোধ করার জন্য যে পুনর্বাসনের ব্যবস্থা, একইভাবে সংস্কার করার জন্য সরকারকে আমি সেটা জানাতে পারবো, যাতে করে তার সরকার প্রকল্প হিসেবে গ্রহণ করে এটি বাস্তবায়ন করতে পারেন। একইভাবে আমাদের যে হতদরিদ্র মানুষকে পুনর্বাসন করার জন্য এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদেরকে কিভাবে একটা পুনর্বাসন করা যায় সে বিষয়ে একটা পরিকল্পনা গ্রহণ করা যাবে এবং সেটাই আমি উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এই সামগ্রিকভাবে এই ব্যবস্থাগুলি হলে এবং যে এখানে ছোট ইন্ডাস্ট্রি হিসাবে একটি কিছু ক্ষুদ্র কুটির শিল্প ইন্ডাস্ট্রি, তাঁত শিল্প ইন্ডাস্ট্রি, এগুলি আমার এলাকায় গড়ানো যাবে, যাতে করে যুব সমাজ তাদের অর্থনৈতিক সচ্ছলতা অর্জন করতে পারে। আর একটি আমি দাবি অত্যন্ত গুরুত্বের সঙ্গে, আমি গাইবান্ধা জেলার অধিবাসী হিসাবে
আমার যেহেতু কৃষি নির্ভর আমার এই এলাকা, বাংলাদেশ একটি মানে বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় গাইবান্ধা শহরে যাতে স্থাপন করেন সরকার, সেটি আমার একটা অনুরোধ থাকবে, আমার আবেদন থাকবে যে একটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আলোকে একটি কৃষি বিশ্ববিদ্যালয় এই গাইবান্ধা জেলায় সরকার প্রতিষ্ঠা করেন। অলরেডি একটি এরকম কৃষি একটা ইনস্টিটিউট আছে, এটিকে রূপান্তর করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরণ করা যেতে পারে। এই বিষয়টি আমি জোর দাবি জানাচ্ছি। একইভাবে আমাদের যে তিস্তা ঘাট, বাহাদুর আহমদ ঘাট একটা সংযোগকারী স্টিমার অন্যান্য যে যানগুলি চলাচল করত, যার সাহায্যে ঢাকা থেকে গাইবান্ধা যেতে সময় কম লাগতো, দূরত্ব কমে যেত, ব্যয় কমে যেত, সেটিকে একটি আমি দ্বিতীয় যমুনা সেতু একটু পরিকল্পনা গ্রহণ করার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে জেলার পক্ষ থেকে আমি একটা আবেদন রাখছি, এটি যেন ভবিষ্যতে একটা পরিকল্পনায় নেওয়া যায়। ইতিমধ্যেই আমাদের 31 দফা, যে আমাদের তারেক রহমান কর্তৃক যে 31 দফা, এ বিষয়ে আপনি দেখবেন যে আমরা জেলায় জেলায় প্রতি জেলায় একটা সম্মেলন করেছি 31 দফা নিয়ে। এর একটা গবেষণামূলক তথ্যগুলি আমরা উপস্থাপন করেছি। 31 দফায় দেখবেন যে রাষ্ট্র সংস্কারের কথা বলা আছে। আজকে যে ঐক্যমত কমিশন যে রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এটি কিন্তু 31 দফা আমরা আগেই আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জানিয়েছেন। দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, সেটিও কিন্তু রাষ্ট্র ব্যবস্থায় উনি 31 দফায় আমাদের সন্নিবেশিত করেছেন। আরেকটি মৌলিক বিষয় যে জনগণের যে বাক স্বাধীনতা, সেটি যে সবার মাঝে প্রতিষ্ঠিত হয়, যে আমরা বাকরুদ্ধ অবস্থায় ছিলাম স্বৈরাচারের দোসরের এবং স্বৈরাচার কর্তৃক যে নিপীড়িত হয়ে, সেই বাক স্বাধীনতা সকলের সমাজে যেন প্রতিটা মানুষ তার বক্তব্য উপস্থাপন করতে, এটি কিন্তু 31 দফার মধ্যে আছে, যা ঐক্যমত কমিশনে আলোচিত হচ্ছে এখন। এবং স্বাস্থ্যসেবা জনগণের যাতে দৌড়গোড়ায় যায়, সে ব্যবস্থা কিন্তু 31 দফার মধ্যে রয়ে গেছে। সামাজিক উন্নয়নের অবকাঠামো উন্নয়ন করার জন্য যে ব্যবস্থাগুলি সমন্বয় করা দরকার আন্তঃমন্ত্রণালয়, সেটি কিন্তু 31 দফার মধ্যে রয়েছে। এবং আমরা জাতীয়বাদের আদর্শে আমরা সকলেই বাংলাদেশি, এটি বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা অবস্থান করি না কেন, বাস করি না কেন, পাহাড় জঙ্গল মেঠোপথ যেখানেই শহরে, সকলেই আমরা বাংলাদেশি হিসাবে প্রতিষ্ঠিত হব, বাংলাদেশি হিসেবে থাকবো, যাতে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এ কথাটি উনি আমার 31 দফায় আমাদের মধ্যে সন্নিবেশ আসেন। একইভাবে সমাজের যে অবহেলিত দরিদ্র হতদরিদ্র লোককে কীভাবে পুনর্বাসন করা যায়, এবং উনি সকলের মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি করার জন্য আহ্বান করেছেন, সেটি কিন্তু যেটা জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা এখন হচ্ছে, এটি কিন্তু অনেক আগেই 31 দফায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে দিয়েছেন। এটা বাংলাদেশের সকলে জনগণের মাঝে এটা দিয়েছেন। গত 17 বছর থেকে যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে আমরা যে জায়গায় উপনীত হয়েছি, দল যদি আমাকে একজন মনোনয়ন প্রদান করে থাকেন, মনোনয়ন দিয়ে থাকে, তাহলে সুন্দরগঞ্জ উপজেলাকে আধুনিকীকরণ করার জন্য, সুন্দরগঞ্জ উপজেলার জাতীয় সমস্যাগুলোকে, স্থানীয় সমস্যাগুলোকে কিভাবে সরকারের নিকট উপস্থাপন করা যায়, সেটির একজন সেতুবন্ধন হিসাবে আমি কাজ করব। এবং যেহেতু আমি জনগণের প্রতি ওয়াদাবদ্ধ, এবং সেই ওয়াদাবদ্ধ কাজগুলি, এই ওয়াদাবদ্ধ কথাগুলি, সেগুলি আমি পালন করার এবং আমি সরকারের নিকট পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থনা করি, এবং আশা করি আপনারা আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।